আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা লাস্ট ভিডিওতে আইএসটিকিউবি চ্যাপ্টার 5 থেকে লার্ন করছিলাম, যেখানে আমরা সফটওয়্যার টেস্ট মডেল নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতেও আমরা চ্যাপ্টার 5 থেকে লার্ন করব এবং আজকের টপিক হলো ম্যানেজিং রিস্ক, মানে রিস্ক কিভাবে ম্যানেজ করতে হয়। আমরা যখন টেস্ট প্ল্যান নিয়ে কথা বলছিলাম তখন এই ম্যানেজিং রিস্ক নিয়ে আমরা কথা বলেছিলাম অল্প বিস্তর, যেখানে আমরা বলেছিলাম যে রিস্ক অ্যাসেসমেন্ট করা এবং রিস্ক কীভাবে কন্ট্রোল করব এটার প্ল্যানিংও আমাদের টেস্ট প্ল্যানিংয়ের সময় করতে হয়। মূল টপিক আলোচনা করার আগে চলুন আইএসটিকিউবি স্টাইলের কিছু কোশ্চেন আমরা দেখে নিই। এতে করে আপনারা একটু ভালো আইডিয়া পাবেন ভিডিওটি যখন আপনারা দেখবেন কী ধরনের জিনিসের প্রতি, বা এই চ্যাপ্টারটা যখন আপনারা পড়বেন কী ধরনের জিনিসের প্রতি আপনাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে। ওকে, এখানে আমাদের একটি কোশ্চেন রয়েছে যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রোভাইডস দ্য ডেফিনেশন অফ দ্য টার্ম রিস্ক অ্যানালাইসিস, মানে রিস্ক অ্যানালাইসিসের ডেফিনেশন এগুলোর কোনটা দিয়ে মিন হয়। নেক্সট আমাদের একটি রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব প্রোডাক্ট রিস্ক ইন সফটওয়্যার টেস্টিং। আবার একটা কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ প্রোডাক্ট রিস্ক অ্যানালাইসিস ইন সফটওয়্যার টেস্টিং। প্রাইমারি গোল কি, বা আমরা কেন করি। এখানে কিছু অপশনস দেওয়া রয়েছে, এখান থেকে প্রাইমারি গোল আসলে কারেক্টলি কোনটা হবে সেইটা আমরা ফাইন্ড আউট করব। তাহলে তো আপনারা ইজিলি বুঝতে পারলেন যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা পড়তে গেলে কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে বা আইএসটিকিউবি কী ধরনের কোশ্চেন করে। এখানে একটি সিনারিও ডিসক্রাইব করা হয়েছে। মজার বিষয় হলো রিস্ক আসলে সব জায়গাতেই আছে, দৈনন্দিন জীবন থেকে শুরু করে, পার্সোনাল লাইফ থেকে শুরু করে, প্রজেক্ট থেকে শুরু করে, বা যে কোনো কাজে আমাদের রিস্ক থাকে। ফর এক্সাম্পল, ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং থেকে একটা ইট এসে আপনার মাথায় পড়লো, এটা একটা রিস্ক। এই রিস্ক আমাদের থাকে, রিস্ক আছে বা রিস্ক হতে পারে বা কোনো একটা কিছু হতে পারে, সম্ভাবনা আছে। এমন জিনিস যখন আমরা জানতে পারবো তখনই আমরা তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারবো। ব্যবস্থা যে সবসময় এফেক্টিভ হবে বিষয়টা এমন না, বাট আমরা তো ব্যবস্থা নিতে পারবো। ধরুন আপনি হেলমেট পরে চলাচল করছেন কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে বা কাজ করছেন, তাহলে আপনি একটা রিস্কের সমাধান বা রিস্কের একটা মিটিগেশন করলেন। এখন ধরুন একটা সফটওয়্যার প্রজেক্ট বা প্রোডাক্টের কী কী ধরনের রিস্ক হতে পারে। যেমন একটা রিস্ক হতে পারে হোয়াট ইফ দ্য অ্যাপ্লিকেশন ইজ টু স্লো। সো আমরা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার পরে দেখা যেতে পারে অ্যাপ্লিকেশনটা অনেক স্লো হচ্ছে, এটা একটা রিস্ক থাকতেই পারে, হতেই পারে, আমরা আগে থেকে তো জানার কোনো উপায় নেই। হোয়াট ইফ দেয়ার আর ক্রিটিক্যাল ডিফেক্টস। হ্যাঁ, হতেই পারে, হয়তো টাইমের কনস্ট্রেনের কারণে, বা টেস্টিং টিমের স্কিলের অভাবের কারণে, বা বিজনেস অ্যানালিস্ট টিমের স্কিলের অভাবের কারণে ফাইনালি যখন প্রোডাক্টটা মার্কেটে যাবে বা ক্লায়েন্টের হাতে ডেলিভারি হবে তখন ক্রিটিক্যাল ডিফেক্ট থাকতেও পারে। নেক্সট রয়েছে হোয়াট ইফ দ্য ইউজার ডোন্ট লাইক দ্য সিস্টেম। হ্যাঁ, সেটাও হতে পারে, অনেক সুন্দর করে আমরা একদম পারফেক্টলি একটা সিস্টেম ডেভেলপ করলাম, কিন্তু ফর সাম রিজন ইউজার্সরা এটা ইউজ করতে লাইক করছে না, ক্রিটিক্যাল ফিল করছে, এটাও একটা রিস্ক থাকতে পারে। হোয়াট ইফ উই মিস দ্য রিলিজ ডেডলাইন। এটাও একটা প্রজেক্টের রিস্ক থাকতে পারে, আমরা একভাবে প্ল্যান করলাম, এস্টিমেশন একভাবে ক্যালকুলেট করলাম, বা সেটা যে সবসময় আমরা 100% ফলো করতে পারবো বিষয়টা এমন না। সো ডেডলাইন মিস করারও একটা রিস্ক থাকতে পারে। আসলে বিভিন্ন ধরনের রিস্ক হতে পারে। এবার চলুন পার্টিকুলারলি এই ভিডিওতে আমরা কী কী জিনিস লার্ন করব। প্রথমে আমরা লার্ন করব রিস্কটা আসলে কি, রিস্ক কোন জিনিসগুলোকে আমরা বলছি বা রিস্কগুলো কেমন হয়, এই জিনিস সম্পর্কে একটু ডিটেলসে লার্ন করব। তারপরে আমরা মূলত এই ভিডিওতে বেশিরভাগ জোর দেব প্রোডাক্ট রিস্কের জন্য। সো প্রোডাক্ট রিস্কের দুইটা অ্যাসপেক্ট আমরা জানবো, প্রোডাক্ট রিস্ক অ্যানালাইসিস এবং প্রোডাক্ট রিস্ক কন্ট্রোল। মানে প্রোডাক্টের উপরে ফোকাস করে আমরা কিভাবে অ্যানালাইজ করব যে কী কী ধরনের রিস্ক আছে, কী কী ধরনের রিস্ক থাকতে পারে, কোন কোন জিনিস আমরা অ্যানালাইজিংয়ের সময় লক্ষ্য রাখবো, এই জিনিসগুলো সম্পর্কে জানবো, এবং ফাইনালি সেটাকে কিভাবে কন্ট্রোল করব বা ঘটলে আসলে আমরা কি করতে পারি, বা আগে থেকে আমরা কি ব্যবস্থা বা কি মেজারমেন্ট নিতে পারি। আইএসটিকিউবি দুই ধরনের সংজ্ঞা দেয় এই রিস্কের। প্রথম সংজ্ঞা হলো এ ফ্যাক্টর দ্যাট কুড রেজাল্ট ইন ফিউচার নেগেটিভ কনসিকুয়েন্সেস। অবশ্যই রিস্ক মানেই হলো একটা নেগেটিভ কিছু। আমরা যখন কোনো একটা বিজনেস দাঁড় করাই সেখানে যখন রিস্ক থাকে তার মানে কি, রিস্কটা যখন আসলেই ঘটবে বা ঘটে নেগেটিভ কিছুই ঘটবে, পজিটিভ জিনিস তো আর রিস্ক হতে পারে না। আরেকটা সংজ্ঞা রয়েছে এ পটেনশিয়াল ইভেন্ট দ্যাট উড কজ অ্যান অ্যাডভার্স এফেক্ট। এটাও অনেকটা ওই রকমই, এমন কোনো একটা ইভেন্ট বা এমন কোনো একটা ঘটনা যেটা কোনো খারাপ কোনো এফেক্ট দেবে।
রিস্ক নিয়ে যখন আমরা কথা বলি তখন তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো রিস্ক লাইকলিহুড, একটা হলো রিস্ক ইম্প্যাক্ট, আর একটা হলো রিস্ক লেভেল। লাইকলিহুডটা কী জিনিস? দ্য প্রবাবিলিটি অফ এ রিস্ক বিন রিয়ালাইজড, মানে কোনো একটা রিস্ক যেটা আমরা রিয়েলাইজ করছি যে হতে পারে, এইটা হওয়ার প্রবাবিলিটি কতটুকু, মানে আদৌ কি হবে না আমরা এমনি এমনি চিন্তা করছি, এমনি এমনি ওভার থিঙ্কিং করছি, সেটা হলো লাইকলিহুড, হওয়ার সম্ভাবনা কতটুকু। এবং যদি হয়, যদি ঘটে, তার ইম্প্যাক্ট কতটুকু হবে, কতটুকু খারাপ কনসিকোয়েন্স আমাদের দিবে, দ্য কনসিকোয়েন্সেস অফ দ্য অকারেন্স, ঘটনাটা ঘটলে কতটুকু খারাপ কনসিকোয়েন্সেস হবে। কোনো কোনো ঘটনা ঘটলে হয়তো অল্প খারাপ কনসিকোয়েন্স হবে, কোনো ক্ষেত্রে হয়তো অনেক হিউজ লেভেলের কনসিকোয়েন্স হবে, একদম বিজনেস কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার মতন কনসিকোয়েন্সেস হতে পারে। অ্যান্ড লেভেল, এ মেজার দ্যাট টেকস ইন্টু অ্যাকাউন্ট লাইকলিহুড অ্যান্ড ইম্প্যাক্ট, মানে এই হওয়ার সম্ভাবনা কতটুকু এবং হলে কতটুকু ক্ষতি হবে, এই দুইটা নিয়ে এই রিস্ক লেভেলের ক্যালকুলেশন করা হয়, বা আমরা একটা রিস্ককে লেভেলের কাতায় ফেলতে পারি, যেটা কোন লেভেলের বা কোন ক্যাটাগরির রিস্ক। আচ্ছা, আইএসটিকিউবির সিলেবাসে মূলত দুই ধরনের সফটওয়্যার রিলেটেড রিস্ক নিয়ে কথা বলা হয়েছে। একটা হলো প্রজেক্ট রিলেটেড রিস্ক, আর একটা হলো প্রোডাক্ট রিলেটেড রিস্ক। কী কী ধরনের রিস্ক আছে এইটা জানার আগে প্রজেক্ট আর প্রোডাক্টের মধ্যে আমরা একটু ডিফারেন্স চিন্তা করি। প্রোডাক্ট মানে হলো কোনো একটা প্রজেক্টের মাধ্যমে যে ফাইনাল আউটপুটটা হবে, যে ফাইনাল প্রোডাক্টটা যেটা আপনি কাস্টমারের কাছে দিবেন, মার্কেটে সেল করবেন, সেটা হলো প্রোডাক্ট। আর প্রজেক্ট হলো এই প্রোডাক্টটা বানানোর জন্য আনুষঙ্গিক যত জিনিস রয়েছে, চিন্তা করা, রিসোর্স কালেক্ট করা, বাজেট ফিক্স করা, এই ধরনের জিনিসগুলো, সেটা হলো ওই প্রজেক্ট, ওটা হলো প্রজেক্টের আন্ডারে পড়ে। মানে একটা প্রজেক্টের, বলতে পারেন একটা প্রজেক্টের আউটকাম বা ডেলিভারেবল প্রোডাক্ট হলো একটা প্রোডাক্ট। প্রজেক্ট যদি রিস্কি থাকে তাহলে কি হয়? রিলেটেড টু ম্যানেজমেন্ট অফ এ প্রজেক্ট, প্রজেক্টের ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা থাকতে পারে। যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত আছে তারা হয়তো বা অতটা এক্সপেরিয়েন্স না, বা মার্কেট সম্পর্কে অত ভালো আইডিয়া নেই, বা কি বানাতে যাচ্ছে, কি চিন্তা করছে, আইডিয়াটা কি নিয়ে চিন্তা করছে সেটা সম্পর্কে ভালো আইডিয়া নেই। সো প্রজেক্ট রিলেটেড আমাদের রিস্ক থাকে। এবং এই প্রজেক্ট রিলেটেডের কনসিকোয়েন্সগুলো কী হয়? যেমন ডিলে রিলিজ ডেট ডিলে হয়ে যেতে পারে, রানিং ওভার বাজেট অনেক বেশি হয়ে যেতে পারে, মানে যেগুলো প্রজেক্টের সাথে রিলেটেড। ফেইলিওর টু মিট দ্য প্রজেক্ট এইমস, টাইম মতো প্রজেক্ট ডেলিভারি না করার একটা রিস্ক থাকতে পারে। প্রোডাক্ট হয়তো ডেলিভারি হবে, টাইম মতো হবে না, হয়তো ডিলে হবে। যত ডিলে হবে বাজেটের সমস্যা তত বাড়বে, খরচ বেশি হবে, এবং কোম্পানির মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। আর প্রোডাক্টের রিলেটেড রিস্কটা কি? রিলেটেড টু প্রোডাক্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স, মানে স্পেসিফিকলি যেই প্রোডাক্টটা আমরা বানাবো প্রজেক্টের থ্রুতে, সেই প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক কেমন হবে, যেমন প্রোডাক্টটা ভালো কাজ করবে কি না, কাস্টমাররা প্রোডাক্টটা ঠিকমতো ইউজ করতে পারবে কি না, কোনো সমস্যা আছে কি না, এই প্রোডাক্টটা মাধ্যমে কোনো থ্রেট তৈরি হবে কি না। যেমন পটেনশিয়াল কনসিকোয়েন্স কী হতে পারে? রেপুটেশন ড্যামেজ, কোম্পানির রেপুটেশন খারাপ হতে পারে প্রোডাক্ট যদি খারাপ হয়। হাই মেনটেন্যান্স কস্ট, প্রোডাক্ট যদি ভালোভাবে বিল্ড না করা হয় মেনটেন্যান্স কস্ট অনেক হাই হবে। দেন ফিজিক্যাল হার্ম, ধরুন সেফটি ক্রিটিক্যাল সফটওয়্যার যদি হয়, যেমন ফ্লাইট মেনটেন্যান্স সফটওয়্যার বা কোনো মেডিকেল ডিভাইস ইকুইপমেন্টের জন্য সফটওয়্যার, সেগুলো কিন্তু ফিজিক্যালিও হার্ম করতে পারে। ভুলভাল রিপোর্ট যদি আপনার জেনারেট হয়, আপনার চিকিৎসাও ভুলভাল হবে, লাইফের রিস্কও থাকবে। সো প্রোডাক্টের রিস্কগুলো সাধারণত এই দিক হয় যে এই প্রোডাক্টটা আসলে কিভাবে আমাদেরকে সমস্যায় ফেলতে পারে, আর প্রজেক্টটা হলো এই প্রোডাক্টটা করতে গিয়ে আমাদের কী রকম সমস্যায় পড়তে হতে পারে। সো কী ধরনের প্রজেক্ট রিলেটেড রিস্ক হতে পারে? যেমন অর্গানাইজেশনাল রিস্ক, ইনঅ্যাকুরেট এস্টিমেশন। সো আমরা যখন প্রজেক্টটা করব বলে চিন্তা করছি, তার জন্য বাজেট বা সময় আমরা ঠিকভাবে এস্টিমেট করতে পারিনি। আমাদের কিন্তু বিভিন্ন এস্টিমেশন টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করেও কিন্তু আমরা টোটাল এই প্রজেক্টের সময় কেমন লাগবে এবং কী ধরনের রিসোর্স এখানে লাগবে সেগুলো আমরা এস্টিমেট করতে পারি। এবং প্রপারলি যদি টেকনিক ইউজ করে এস্টিমেট না করি তাহলে কিন্তু আমাদের ইনঅ্যাকুরেট এস্টিমেশন একটা প্রবলেমে পড়ে যেতে পারি। ডিলে ওয়ার্ক প্রোডাক্ট ডেলিভারি, মানে অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা সেটা ডিলে হতে পারে। সাপ্লায়ার রিলেটেড ইস্যু, থার্ড পার্টি ডেলিভারি ফেইলিওর। ধরুন আপনি কোন একটা থার্ড পার্টির এপিআইয়ের উপরে ডিপেন্ডেন্ট, অথবা আপনার প্রজেক্টের কিউএ টাস্কটা পুরোপুরি একটা থার্ড পার্টি কোয়ালিটি অ্যাসুরেন্স কোম্পানিকে দিয়ে করাচ্ছেন। তো এখানে একটা রিস্ক থেকেই যেতে পারে, তারা যেভাবে কমিটমেন্ট করেছিল বা যখন এপিআইটা অথবা কোয়ালিটির রিপোর্টটা জমা দেওয়ার কথা ছিল টাইম মতো দেয়নি। সো সাপ্লায়ার রিলেটেড এটাও একটা প্রজেক্টের ইস্যু, প্রোডাক্টের ইস্যু না।
কারণ ধরুন থার্ড পার্টি কিউএর টিম আপনাকে রিপোর্ট ঠিক মতো দিল এবং প্রপার রিপোর্টই দিল, কিন্তু সেইটা টাইম মতো দিতে ফেল করলো বা প্রপারলি দিতে পারলোই না ধরুন, তাহলে তো সাপ্লাই রিলেটেড এটা ফেল হলো। পিপল রিলেটেড, প্রজেক্ট রিলেটেড কী ধরনের আছে? ইনসাফিসিয়েন্ট স্কিল, স্টাফ শর্টেজ, যারা আছে এটার সাথে পার্টিকুলার এই প্রজেক্ট কাজ করার জন্য এনাফ স্কিল্ড না, অথবা স্টাফ যেগুলো ছিল তাদের মধ্যে হয়তো একজন লং ভ্যাকেশনে গেছে, কেউ হয়তো ম্যাটারনিটি লিভে গেছে, কেউ হয়তো সিক হয়ে গেছে, হতেই পারে। এগুলাই তো রিস্ক। সো এই ধরনের রিস্কও প্রজেক্টের ক্ষেত্রে হতে পারে এবং তার ব্যবস্থাও আমাদের আগে থেকে ঠিক রাখতে হবে। টেকনিক্যাল রিস্ক কী হতে পারে? টুলিং ইস্যু, স্কোপ ক্রিপ। ধরুন কোন একটা কাজের মাঝখানে ক্লায়েন্ট, যদি এটা প্রজেক্ট বেস হয়, তাহলে ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দিল, বললো যে এই সামান্য চেঞ্জেসটা আমি এই সফটওয়্যারের মধ্যে চাই। ক্লায়েন্টের কাছে বিজনেস পার্সপেক্টিভে মনে হচ্ছে এটা খুব সামান্য চেঞ্জ, কিন্তু আসলে এই সামান্য চেঞ্জ করতে গিয়ে প্রজেক্টের মাঝখানে হয়তো প্রচুর টেকনিক্যাল কাজ করতে হতে পারে। আবার ধরুন আমরা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য একটা টুল বা সফটওয়্যার হয়তো কিনেছি, ডিসাইড করেছিলাম এটা আমরা চালাবো, কিন্তু এরকম একটা রিস্ক আমাদের থেকেও যেতে পারে যে ইউজ করার সময় দেখা গেল অনেক টাকা দিয়ে হয়তো কিনেছি, কিন্তু এই টুলের কিছু বাগ রয়েছে বা আমাদের প্রয়োজন মিট হচ্ছে না, বা বাগের যেই সমাধান বা সাপোর্ট সেই টুলিং কোম্পানি থেকে আমরা পাচ্ছি না। এরকম রিস্কও প্রজেক্ট রিলেটেডে থাকতে পারে। প্রোডাক্টের রিস্ক কী ধরনের হতে পারে? বললাম প্রোডাক্ট কেন্দ্রিক, যেমন ইনকারেক্ট ফাংশনালিটি, ঠিকমতো ফাংশন করছে না, যেরকম চিন্তা করছিল ওরকম করছে না। পোর ইউজার এক্সপিরিয়েন্সও খারাপ হচ্ছে। পোর পারফরমেন্স, পোর সিস্টেম আর্কিটেকচার, সিকিউরিটি ভালনারেবিলিটি, এই ধরনের রিস্ক আমাদের প্রোডাক্টের সাথে থাকতে পারে। নট নেসেসারিলি যে হবেই, বাট এই রিস্কগুলো থাকে বা হতে পারে। ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আসলে এই এক্সপিরিয়েন্সের উপরে বেস করেই বলা হচ্ছে যে প্রোডাক্টের রিলেটেড এই ধরনের রিস্ক থাকতে পারে। আচ্ছা, রিস্ক কী জিনিস আমরা তো বুঝলাম, বা কী ধরনের রিস্ক হতে পারে। এবার আমরা রিস্ক অ্যানালাইসিস করব, মানে রিস্ক আসলেই হবে কি না, বা এই যে লিস্টগুলো প্রিভিয়াস যেই আইটেমগুলো দেখলাম প্রজেক্ট বা প্রোডাক্টের সাথে কী ধরনের রিস্ক থাকে, এই জিনিসটা আসলে আমাদের সাথে ঘটবে কি না, ঘটার পসিবিলিটি কীরকম, ঘটলে তার ইম্প্যাক্ট কেমন হবে, কতটুকু ক্ষতিগ্রস্ত হব, এই জিনিসগুলাই আমরা রিস্ক অ্যানালাইসিসে করি। রিস্ক অ্যানালাইসিসের দুইটা পার্ট থাকে, একটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট। এই প্রথম দুইটা পার্ট হলো আমরা রিস্ক অ্যাসেস করি, এবং রিস্ক অ্যানালাইসিংয়ের মূল উদ্দেশ্যই হলো আমাদের মিনিমাম রিস্ক, মানে এই রিস্ক যখন আমরা আগে থেকেই বুঝতে পারবো তখন আমাদের তো রিস্ক এমনি কমে যাবে। এবং এই মিনিমাম কিভাবে করব? কিছু কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে বা কিছু মেজারমেন্টের মাধ্যমে, কিছু অ্যাকশনের মাধ্যমে। সো তার আগে তো আমাদেরকে বুঝতে হবে। সো রিস্ক ম্যানেজমেন্টের ওয়ার্কফ্লোর দুইটা পার্টের মধ্যে একটা হলো রিস্কটার সমাধান বের করা বা সমাধান খুঁজে রাখা আগে থেকেই, এবং কি রিস্ক হতে পারে এবং কোন রিস্ক কতটুকু ক্ষতি করতে পারে, কার ইম্প্যাক্ট লেভেল কেমন বা কার রিস্ক লেভেলটা কেমন, এগুলো আইডেন্টিফাই করা। রিস্ক আইডেন্টিফিকেশনের মধ্যে কি রয়েছে বা কিভাবে রিস্ক আইডেন্টিফিকেশন করা হয়? মূলত যেই রিস্কগুলোর কথা আগে বলা হলো প্রজেক্ট এবং প্রোডাক্টের রিলেটেড, সেগুলোকে আইডেন্টিফাই করে আমার প্রজেক্টের ক্ষেত্রে কোনটা হতে পারে। ধরুন আমার প্রজেক্টে থার্ড পার্টির কোনো ডিপেন্ডেন্সি নেই, তাহলে ওই আইটেমটা আমার হবে না। অথবা আমার প্রজেক্টে এমন কোনো টুল আমরা ইউজ করছি না বা এমন কোনো টুল ইউজ করব না যেটার সাপোর্ট প্রপারলি পাওয়া যাবে না, ওয়েল রিনাউন্ড ধরনের টুলই আমরা ইউজ করব। সো এই ধরনের রিস্ক আমার থাকবে না। সো যেগুলোর রিস্ক আমার হতে পারে, পসিবিলিটি আছে, সেগুলোর আমরা লিস্ট তৈরি করব, বোথ ফর প্রোডাক্ট অ্যান্ড প্রজেক্ট রিস্ক। এবং মূলত এই রিস্কগুলো যখন আমরা আইডেন্টিফাই করব, সবচাইতে ভালো হয় যদি কোলাবোরেটিভ ওয়েতে করা যায় বা কোলাবোরেটিভ টেকনিকগুলো ইউজ করা যায়। যেমন অ্যাকসেপ্টেন্স ড্রিভেন টেস্টিংগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই রিস্ক আইডেন্টিফিকেশনটা অনেক ইজি হবে এবং এফেক্টিভ হবে। আচ্ছা, রিস্কের লেভেল আসলে কিভাবে ফাইন্ড আউট করা হয়? দুইভাবে ফাইন্ড আউট করা হয়, একটা হলো কোয়ালিটেটিভ ওয়েতে, একটা কোয়ান্টিটেটিভ ওয়েতে। কোয়ালিটেটিভ মানে হলো কোয়ালিটির দিক থেকে বিচার করে যেটা করা হয়, আর কোয়ান্টিটিভ মানে হলো ডেটার উপরে বেস করে। তাহলে রিস্ক লেভেলে বের করার নর্মালি একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়ে হলো যে লাইকলিহুড কেমন, মানে কীরকম হওয়ার সম্ভাবনা আছে সেইটা ফাইন্ড আউট করা এবং তার ইম্প্যাক্টটা বোঝা। এখন এইখানে যে ভ্যালুগুলো বলা হয়েছে এগুলো আসলে লার্নিং পারপাসে, এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে।
নর্মালি লাইকলিহুডকে পার্সেন্টেজ দিয়ে মেনশন করা হয় যে 10% সম্ভাবনা বা লাইকলিহুড আছে এই রিস্কটা আমাদের হতে পারে, বা 90% লাইকলিহুড আছে এটা কিন্তু আমাদের হতে পারে। থার্ড পার্টির উপরে ডিপেন্ডেন্সি আছে, ওদেরকে তো ভরসা করা যায় না, বাট এই মুহূর্তে আমাদের কাছে অল্টারনেটও কেউ নাই, তাই ওদের উপরে ভরসা করতে হচ্ছে। সো এটা আপনার পার্সেন্টেজের উপর নর্মালি হয়, আর ইম্প্যাক্টের লেভেলে সেটা 1 2 3 4 বা 100 200 300 এটা কোম্পানি ওয়াইজ ভ্যারি করে বা অর্গানাইজেশন ওয়াইজ ভ্যারি করে। আরেকটা রয়েছে রিস্ক ম্যাট্রিক্স, যেটা হলো কোয়ালিটেটিভ ওয়েতে, মানে হাই মিডিয়াম লো, যে এটা হলো একটা ম্যাট্রিক্স যেখানে উপরের দিকে থাকে লাইকলিহুড, কোনটার লাইকলিহুড কেমন রিস্কের আমার প্রজেক্টের জন্য বা আমার প্রোডাক্টের জন্য, এবং কার ইম্প্যাক্টটা কেমন আমার প্রজেক্ট বা আমার প্রোডাক্টের জন্য। এভাবে করেও রিস্ক ম্যাট্রিক্স বলেও একটা জিনিস আছে। কোশ্চেন আসতে পারে যে রিস্ক ম্যাট্রিক্স দিয়ে কোন ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? আমরা বলবো কোয়ালিটেটিভ। দেন রিস্কগুলো যখন আমার আইডেন্টিফিকেশন হয়ে যায়, তাদেরকে প্রপার তাদের সিমিলারিটির উপরে বেস করে যদি পসিবল হয় আমরা গ্রুপিং করে ফেলব। ধরুন এই দুইটা মিলে একটা গ্রুপ আমাদের তৈরি হলো, এবং এদের জন্য আমাদের যে অ্যাকশনগুলো হবে মোটামুটি সিমিলারই হবে, এই কারণে গ্রুপ করে নিতে পারলে ভালো হয়। সবসময় যে করতে পারবো ব্যাপারটা তা না, বাট করতে যদি পারি ভালো। ফর এক্সাম্পল এখানে রয়েছে যে ইনকারেক্ট কোডিং লজিক ফর সিস্টেম আর্কিটেক্ট, মানে দুটোটাই কিন্তু আমার স্ট্যাটিক রিভিউ বা স্ট্যাটিক টেস্টিংয়ের সাথে রিলেটেড। সো এই দুইটার জন্য আমরা হয়তো বা স্ট্যাটিক টেস্টিং আমাদের প্রজেক্টের জন্য বাড়িয়ে দিব যদি এই ধরনের আমাদের রিস্কগুলো পাওয়া যায়, তাই গ্রুপিং করার একটা বিষয় রয়েছে। দেন আমরা যখন রিস্ক ফাইন্ড আউট করে ফেললাম অ্যাসেসমেন্টের মাধ্যমে, তারপরে হলো কন্ট্রোলের বিষয়টা চলে আসে, কিভাবে এটাকে হ্যান্ডেল করব। প্রথম টার্গেট তো অবশ্যই থাকবে রিস্কটা যাতে না হয়, বা যদি ঘটে যায় তাহলে কিভাবে হ্যান্ডেল করব বা কিভাবে সিচুয়েশনটা আমরা ট্যাকল দিব। এখানে দুইটা জিনিস রয়েছে কন্ট্রোলের ক্ষেত্রে, প্রোডাক্ট রিস্ক কন্ট্রোল স্পেসিফিকলি, নট প্রজেক্ট। একটা হলো রিস্ক মিটিগেশন আর একটা হলো রিস্ক মনিটরিং। মিটিগেশন মানে হলো সমাধান করা, আর মনিটরিং মানে হলো যে আমরা যে সমাধানটা করলাম এই সমাধানটা কতটুকু এফেক্টিভ হচ্ছে বা নতুন করে বাড়ছে কিনা বা কমছে কিনা, এই জিনিসটা কন্টিনিউয়াসলি মনিটর করা। মনিটর যদি না করি আমাদের সমাধান আসলে কাজে দিবে কিনা বা দিল কিনা এইটা আমরা বুঝতে পারবো না। রিস্ক কন্ট্রোলের মোট প্রোডাক্ট রিস্কের ক্ষেত্রে 4টা অপশনের কথা আইএসটিকিউবিতে বলা হয়। প্রথম অপশনটা কি? মেনে নেওয়া। রিস্ক আছে ভাই, মেনে নিলাম, কিছু করার নাই, কোনো অপশন নাই, কিছু করার মতো নাই, বাট মেনে নিছি ঠিক আছে, কিন্তু আন্ডার মনিটরিংয়ে রাখবো। রিস্ক যতটুকু ছিল বা এই লেভেল যতটুকু ছিল আস্তে আস্তে কি লেভেলের পরিমাণ বাড়ছে কিনা, বা অবস্থা কি বেগতিক অবস্থায় যাচ্ছে কিনা, খারাপের দিকে যাচ্ছে কিনা, যে না যত যাই করি যত কিছুই করি প্রতি ইটারেশনে 20টা 30টা করে ইস্যু বা বাগ বেরই হয়। সো ঠিক আছে, এখন আমার কাছে ওরকম ভালো রিসোর্স নাই, বা আমার ডেভেলপার অতটা ভালো এক্সপিরিয়েন্স না, বা কিউএ অত ভালো এক্সপিরিয়েন্স না, সো আপাতত মেনে নিচ্ছি। বাট এটা যদি বাড়তেই থাকে, আমরা যদি মনিটরিংয়ে না রাখি তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবো না, হয়তো আমাদের ডিফারেন্ট কোনো একটা চিন্তা করতে হবে। সেই ডিফারেন্ট চিন্তাটা কি অ্যাকসেপ্ট করলাম, বাট মনিটরিং থেকে যদি পজিটিভ কিছু না পাই তাহলে কন্টিনজেন্সি প্ল্যান, যেটা হলো মূলত সেকেন্ড প্ল্যান, কী করতে পারি, হয়তো রিসোর্স নতুন হায়ার করব, অথবা রিসোর্সটাকে চেঞ্জ করে অন্য টিমে দিয়ে অন্য প্রজেক্টে দিয়ে ওই প্রজেক্ট থেকে রিসোর্স নিয়ে আসবো, বা যে কোনো কিছু হতে পারে। অথবা টুল চেঞ্জ করব বা টেকনিক চেঞ্জ করব, যেই টেকনিক আমরা ইউজ করছি সেটা হয়তো খাটছে না, হয়তো ইউনিট টেস্টিংয়ের দিকে বেশি করে ভালো নজর দিব, বা রিগ্রেশন আমরা প্রতি সপ্তাহে 1-2টা করে রিগ্রেশন রান করবো, বা প্রতিদিন একবার করে রিগ্রেশন করব। সো ডিপেন্ডস অন আসলে কী রিস্ক হচ্ছে বা কী প্রবলেমটা হচ্ছে। দেন রিস্ক ট্রান্সফার, এটার মানে হলো থার্ড পার্টির কারো কাছে রিস্কটাকে ট্রান্সফার করে দেওয়া। ধরুন আপনার এখানে ভালো রিসোর্স নেই, কিউএ নেই, আপনি পারছেন না, এই মুহূর্তে হায়ার করাও পসিবল হচ্ছে না, তাহলে থার্ড পার্টি কোনো একটা কিউএ ফার্মকে দিয়ে আমি কাজটা করিয়ে নিব কন্ট্রাকচুয়ালের মাধ্যমে, বা তাদের কাছে রিস্কটা ট্রান্সফার করে দিলাম। ঝামেলা যা হবে বাবা তোমরা বোঝো, তোমাদের লাগলে নতুন লোক হায়ার করো বা কাকে এই প্রজেক্টে দেবে দাও, আমি আমার আউটপুট চাই। দেন ফাইনালি হলো রিস্ক মিটিগেশন বাই টেস্টিং। মূলত যেহেতু আমরা আইএসটিকিউবির পড়াশোনাই করছি বা আইএসটিকিউবির এক্সামই দিব, সো টেস্টিংয়ের মাধ্যমে কিভাবে আমরা রিস্ক মিটিগেট করতে পারি এইটা আমাদের একটু জানা দরকার। মূলত টেস্টিংয়ের মাধ্যমেই প্রোডাক্টের রিস্কটা মিটিগেট করা যায়, আদার ওয়েতে আসলে সম্ভব না। কারণ ডেভেলপার ডেভেলপমেন্ট করে ছেড়ে দিল, যত ভালো ডেভেলপারই নেন কোনো লাভ নাই যদি না সেটাকে টেস্ট না করা হয়। টেস্টিংয়ের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখি। সো
রিস্ক মিটিগেশন বাই টেস্টিং কী কী কাজ করা যেতে পারে? পারফর্ম রিগ্রেশন টেস্টিং মোর ফ্রিকুয়েন্টলি, বেশি বেশি করে রিগ্রেশন টেস্টিং করব, অথবা প্র্যাকটিস অ্যাকসেপ্টেন্স ড্রিভেন টেস্টিং অর অ্যাকসেপ্টেন্স ড্রিভেন ডেভেলপমেন্ট, মানে যেখানে কোলাবোরেটলি সবাই একসাথে কাজ করবে এবং টেস্ট কেস আগে ডেভেলপ করা হবে, সবাই একসাথে রিকোয়ারমেন্টগুলো ভালো করে দেখবে, ইউজার স্টোরিগুলো গ্রুমিং করবে, সেটাও করতে পারি। অ্যাপ্লাইং স্পেসিফিক টেস্ট টেকনিক, আমার একরকম টেকনিকে যদি না খাটে, বারবার ইস্যু আসতেই থাকে, আমি ডিফারেন্ট কোনো একটা টেকনিকে যাব, ডিফারেন্ট কোনো একটা অ্যাপ্রোচে যেতে পারি। অ্যাপ্লাই এক্সট্রা ফোকাস অন পার্টিকুলার টেস্ট টাইপস, কোন একটা পার্টিকুলার টেস্ট টাইপসের দিকে আমরা বেশি করে ফোকাস দিতে পারি। ধরুন ইউনিট টেস্ট বা সিকিউরিটি টেস্ট বা পারফরমেন্স টেস্ট, রিস্কটা আসলে কোন দিক থেকে আসছে তার উপরে ডিপেন্ড করে টেস্টিংটাকে আমরা মডিফাই করতে পারি। দেন অ্যাসাইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টিম মেম্বার, যদি তারপরেও কাজ না হয়, যদি আমরা থার্ড পার্টি কারো কাছে না দিতে পারি, তাহলে আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টিম মেম্বার, সিনিয়র কেউ হতে পারে, বিশেষ করে যদি আমরা এক্সপিরিয়েন্স বেসড এস্টিমেশন করি, এস্টিমেশন তো প্রপারলি করতে হবে, তার জন্য এক্সপিরিয়েন্সড লোকও লাগবে। সো অ্যাপ্রোপ্রিয়েট টিম মেম্বারকে অ্যাসাইন করতে হবে টেস্টিংয়ের ক্ষেত্রে, মূলত কিউএ টিম মেম্বার। দেন টেস্ট কেস প্রায়োরিটাইজেশন, সো আমরা টেস্ট কেসকে প্রায়োরিটাইজ করার বিষয়টাও মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন রিস্কের লেভেলগুলো জানবো তখন আমরা তার উপরে বেস করে ওই পার্টিকুলার ফাংশনালিটি বা ওই পার্টিকুলার ইস্যুর সাথে রিলেটেড যে টেস্ট কেসগুলো রয়েছে এগুলোকেও হাই প্রায়োরিটি দিতে পারবো এবং ওগুলাকে বেশি ভালো করে আমরা করব। এবং এটা আরও বেশি কাজ করে যখন আমাদের বাজেট এবং টাইম শেষ হয়ে আসছে, তখন তো অবশ্যই আমাদের প্রায়োরিটাইজ করতে হবে কাভারেজের উপরে বেস করে। আমরা তো প্রায়োরিটাইজেশন টেকনিক শিখেছি, কিভাবে আমরা প্রায়োরিটাইজ করব, কাকে আগে টেস্ট করব যখন আমাদের বাজেটের সংকলন হবে বা ভেরি নিয়ার এন্ড টু বাজেট। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি যে কী কী সিনারিও হলে আমরা কী ধরনের রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি। ধরুন রিস্ক আমার কি হলো যে সিভিয়ার ডিফেক্ট ইন ক্রিটিক্যাল ফাংশনালিটি আইডেন্টিফাই লেটার অন, মানে আগে থেকে আমরা বুঝতে পারছি না, একদম শেষ মোমেন্টে গিয়ে হয়তো ইটারেশনের শেষে বা রিলিজের শেষে গিয়ে আমরা দেখছি যে না, ক্রিটিক্যাল ইস্যুগুলো বারবার শুধু আইডেন্টিফাই হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রায়োরিটাইজ রিলেটেড টেস্ট কেস, মানে যেই রিলেটেডের ইস্যুগুলো আমাদের বারবার হচ্ছে বা যে টাইপের ইস্যুগুলো হচ্ছে সেগুলোকে প্রায়োরিটাইজ করতে পারি এবং সেগুলোর উপরে বেশি জোর দিতে পারি। সাম টেস্ট টিম মেম্বার হ্যাভ লিমিটেড এক্সপেরিয়েন্স, হতেই পারে এই ধরনের একটা রিস্কে আমরা পড়লাম, তাহলে কি হবে? দ্য টেস্ট কেস আর রিভিউড বাই এ সিনিয়র টিম মেম্বার, যদি সিনিয়র টিম মেম্বার থাকে তাদেরকে দিয়ে রিভিউ করাতে হবে, রিভিউর কাজে তাদেরকে একটু বেশি ইনভলভ করতে হবে। মেজর আপগ্রেড টু ফ্রন্টেড টেকনোলজি, এরকম একটা রিস্ক পেলাম, ব্যাক এন্ডে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রন্ট এন্ডে একটা মেজর আপডেট করেছে বা টেকনোলজিটাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে এক্সটেন্সিভ রিগ্রেশন টেস্টিং অন ইউজার ইন্টারফেস, এপিআই বা ব্যাক এন্ডে আমাদের অত এক্সটেন্স টেস্ট না করলেও হবে, কারণ প্রজেক্টটা হয়তো অনেক দিন ধরেই চলছে, ওগুলো ভালো করেই করা আছে, কিন্তু ইউআইয়ে যেহেতু মেজর চেঞ্জ এসেছে, সো আমাদেরকে ফ্রন্ট এন্ডের কাজে বেশি একটু জোর দিতে হবে। সিকিউরিটি ভালনারেবিলিটি, তাহলে কি হবে? কন্টিনজেন্সি প্ল্যান ক্রিয়েটেড টু প্রায়োরিটাইজ অ্যান্ড ফিক্স, মানে সিকিউরিটি ভালনারেবিলিটি যদি আসে বা আসার সম্ভাবনা থাকে, তার জন্য আগে থেকে কন্টিনজেন্সি প্ল্যান কী হবে, কোন ধরনের সিকিউরিটি ভালনারেবিলিটি আসলে বিভিন্ন ধরনের থাকতে পারে, সেটা আইএসটিকিউবির জন্য আমাদের ডিটেলস জানার দরকার নেই, বাট সেই রিলেটেডের হলে কি করব বা কোনটার জন্য আমরা কি করতে পারি আগে থেকে ফিক্স রাখতে হবে। ইনকারেক্ট ফাংশনালিটি, তাহলে ফাংশনালিটি যদি ইনকারেক্ট থাকে প্রজেক্টের শেষ পর্যায়ে কিছু করার নেই এই মুহূর্তে, তাহলে একসেপ্ট রিস্ক বাট মনিটরিং, বাট এটার লেভেল যদি রিস্কের লেভেল যদি হাই হয় সেই ক্ষেত্রে আবার মিটিগেট করার ব্যবস্থা ইমার্জেন্সিভাবে করতে হবে, নাহলে পুরো প্রোডাক্টটা বা প্রজেক্টটাই ফেল হয়ে যেতে পারে। রিস্ক মনিটরিং সম্পর্কে কি আছে? কনফার্ম মিটিগেশন অ্যাকশনস আর এফেক্টিভ। সো রিস্ক মনিটরিংয়ের মাধ্যমে আমরা দুইটা জিনিস দেখি, একটা হলো আমরা যে অ্যাকশনটা নিলাম বা অ্যাকশনগুলো নিব সেগুলা ঠিকমতো এফেক্টিভ হচ্ছে কিনা, অ্যান্ড কালেক্ট ইনফরমেশন দ্যাট ইজ ইউজফুল ফর ফিউচার রিস্ক অ্যানালাইসিস, ফিউচার প্রজেক্টগুলোর জন্য কারেন্টে আমরা কী কী ধরনের রিস্ক ফেস করেছি বা কোন রিস্কের লেভেল বাড়ে না কমে, কোন টেকনিক অ্যাপ্লাই করলে ভালো কাজ করে, এগুলোর ডেটা আমাদের কালেক্ট করতে হবে, আদারওয়াইজ ফিউচারগুলোর ক্ষেত্রেও আমরা সেম প্রবলেমই বারবার ফেস করতে থাকবো। থিওরিটিক্যাল জিনিসের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, তাহলে এবার আমরা একটু দেখি এই ভিডিও থেকে আমরা কী কী লার্ন করলাম। আমরা দুইটা রিস্ক সম্পর্কে জানলাম, প্রজেক্ট অ্যান্ড প্রোডাক্ট, এবং প্রোডাক্ট রিস্ক সম্পর্কে আমরা কি জানলাম? প্রোডাক্টের রিস্ক অ্যানালাইজ করতে হয় এবং কন্ট্রোল করতে হয়। অ্যানালাইজিংয়ের দুইটা পার্ট আছে, একটা হলো আইডেন্টিফিকেশন এবং অ্যাসেসমেন্ট
প্রথমে আইডেন্টিফিকেশন করতে হয়, তারপরে তার লেভেল অ্যাসেসমেন্ট করতে হয়, দেন রিস্ক কন্ট্রোল, রিস্ক মিটিগেট করতে হয়, সমাধান করতে হয়, প্লাস রিস্কের মনিটরিংও করতে হয়। এক এক রিস্ক এক একভাবে সমাধান হবে, সব রিস্ক সেমভাবে সমাধান হয় না। এবার চলুন আইএসটিকিউবি স্টাইলের যে কোশ্চেনগুলো দেখেছিলাম এমন বেশ কিছু কোশ্চেন আমরা একসাথে একটু সলভ করার ট্রাই করি এবং কোন অ্যান্সারটা কেন কারেক্ট বা কেন ভুল সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। কোশ্চেনগুলো শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে দিবেন, কারণ এই যে কোশ্চেনের যে পার্টটা এটা কিন্তু আপনাদের কমেন্টের উপরে বেস করেই নিয়ে আসা। প্র্যাকটিস লেভেলের কিছু জিনিস আপনারা দেখতে চেয়েছেন, যদি আপনারা কমেন্টস না করেন তাহলে কিভাবে আমি আমার ভিডিওকে আরও ইমপ্রুভ করতে পারি এই জিনিসগুলো আমি জানবো না বা বুঝতে পারবো না। আর আমার এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখানে আমি বেসিক কোডিং, ডেটাবেস, কতটুকু কিউএদের জন্য জানা দরকার, কিভাবে জানা দরকার, অটোমেশনস, এপিআই টেস্টিং, অনেক কিছু নিয়ে ভিডিও তৈরি করার ইচ্ছা আছে। আর চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের হেল্প লাগবে। তাই অ্যাটলিস্ট আপনারা যারা ভিডিও দেখেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রথম কোশ্চেনে আমরা চলে যাই, যেটা আমরা ফার্স্টে দেখেছিলাম ভিডিওর। হুইচ অফ দ্য ফলোয়িং প্রোভাইডস দ্য ডেফিনেশন অফ দ্য টার্ম রিস্ক অ্যানালাইসিস। অ্যানালাইসিংয়ে আমরা কি করি, যে আমাদের রিস্ক হওয়ার পসিবিলিটি কতটুকু, লাইকলিহুড কতটুকু এবং তার লেভেল কতটুকু, এগুলো ফাইন্ড আউটের ট্রাই করি। আচ্ছা দেখি কার সাথে অ্যান্সার মিলে। দ্য ওভারঅল প্রসেস অফ রিস্ক মিটিগেশন অ্যান্ড রিস্ক মনিটরিং। না, এটা তো রিস্ক মিটিগেশন বা রিস্কের অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে হয়ে গেল। দ্য আইডেন্টিফিকেশন অফ all work products affected by a change include an estimate of the resource needed to accomplish the changes. না, এটাও না, সব ওয়ার্ক প্রোডাক্টের জন্য আমাদের রিস্কের সময় এত প্ল্যান প্রয়োজন নেই। The activity that identify test condition by analyzing the test basis. না, টেস্ট কন্ডিশন তো আমরা টেস্ট ডিজাইনের ক্ষেত্রে এগুলো করি, এর সাথে রিস্কের কোনো বা প্ল্যানিংয়ের সাথে কোনো রিলেশন নেই। দ্য ওভারঅল প্রসেস অফ রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এটা হলো কারেক্ট অ্যান্সার। সো চলুন আমরা কারেক্ট অ্যান্সার দেখি। হ্যাঁ, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, নাম্বার ডি। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব প্রোডাক্ট রিস্ক ইন সফটওয়্যার টেস্টিং। প্রোডাক্ট রিস্ককে কে বেশি ডিসক্রাইব করে? রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ প্রোডাক্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, বলেছে প্রোডাক্ট রিস্কের সাথে, তাহলে রিস্ক অ্যাসোসিয়েটেড, ওকে ফাইন। রিস্ক রিলেটেড টু ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ দ্য প্রজেক্ট। দেখুন নামের ভিতরে প্রজেক্ট চলে এসেছে, চেয়েছে কিন্তু আমাদের প্রোডাক্ট। সো এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে। রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্কিলস অ্যান্ড এক্সপার্টিস অফ দ্য টেস্ট টিম। ওকে। রিস্ক অ্যারাইজিং ফ্রম সাপ্লায়ার্স ইস্যু। না, সাপ্লায়ার ইস্যু এটা তো আমাদের প্রজেক্টের সমস্যা। রিস্ক অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স, আমার মনে হচ্ছে এটাই কারেক্ট অ্যান্সার হবে, কারণ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্কিল অ্যান্ড এক্সপার্টিস অফ দ্য টেস্ট টিম, এটা আসলে এটা প্রজেক্টের মধ্যেও পড়ে, আসলে প্রোডাক্টের মধ্যেও পড়ে, দুই দিকেই পড়ে। হাওয়েভার আমাদের কারেক্ট অ্যান্সার এই দেখতে পাচ্ছি আমরা। কেন? প্রোডাক্ট কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স আর অ্যাসোসিয়েটেড উইথ প্রোডাক্ট রিস্ক, নট প্রজেক্ট রিস্ক। Product risk are related to the product quality characteristics. Example of product risk includes missing or wrong functionality, incorrect calculation, runtime error, poor architecture, insufficient algorithm, inadequate response time, poor user experience, security vulnerability. আমার টিমরা কতটুকু এক্সপেরিয়েন্স, এটা প্রজেক্টের সমস্যা, নট প্রোডাক্টের সমস্যা। হ্যাঁ, এই রিজনে আমার প্রোডাক্ট ফেল হতে পারে, বাট এটা প্রোডাক্টের সমস্যা না। নেক্সটে রয়েছে, what is the primary goal of product risk analysis in software testing? প্রাইমারি গোল কি? অ্যানালাইজ করে আমরা কার লেভেল কীরকম সেটা অনুযায়ী প্রায়োরিটাইজ করতে পারি। টু এনশিওর দ্যাট এভরি পসিবল ডিফেক্ট ইজ আইডেন্টিফাইড। না, এটাও না। টু প্রোভাইড অ্যান অ্যাওয়ারনেস অফ প্রোডাক্ট রিস্ক ইন অর্ডার টু ফোকাসড টেস্টিং এফোর্ট এফেক্টিভলি। অ্যাওয়ারনেস তৈরি করা ঠিক আছে, কিন্তু অ্যানালাইজিং করার উদ্দেশ্য আসলে অ্যাওয়ারনেস তৈরি করা না। অ্যানালাইজিংয়ের মাধ্যমে আমরা লেভেল বুঝি। টু কমপ্লিটলি এলিমিনেট অল রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাক্ট। না, টু ডকুমেন্ট অল পসিবল রিস্ক ফর কমপ্লায়েন্স পারপাস। ওকে, এইটাও না, তবে এইটাই কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে, কারণ টু প্রোভাইড অ্যান অ্যাওয়ারনেস অফ প্রোডাক্ট রিস্ক ইন অর্ডার টু ফোকাস টেস্টিং এফোর্ট। হ্যাঁ, আমরা যখন রিস্ক অ্যাসেসমেন্ট করে আইডেন্টিফাই করতে পারবো তখনই সে না আমরা কি সমাধান করতে হবে সেটা জানতে পারবো। সো অ্যানালাইজিংয়ের এটা একটা বড় পার্ট। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হলো এইটা। দেন ফর এ পার্টিকুলার রিস্ক দ্য এস্টিমেটেড
risk impact is $5,000 and the risk likelihood is 50%. সো আমরা কি জেনেছিলাম লাইকলিহুডের এটা হলো যে আমাদের এখানে পার্সেন্টেজ যেটা থাকবে সেটাকে পয়েন্ট আকারে মেনশন করব। সো ওয়ান পয়েন্ট মানে হলো গিয়ে 100%, তো এটা হবে হলো 0.5% ইন্টু যে টোটাল আমার যে ভ্যালুটা রয়েছে সেইটা, তাহলে হলো $5,000, তাহলে আমার 2,500 হয় যেহেতু 50%। সো কারেক্ট অ্যান্সার এইটাই হবে, স্ট্রেট ফরওয়ার্ড ছিল। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার এইটাই। নেক্সট হলো অ্যাসেস দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট এ নিউ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড আইডেন্টিফাই হুইচ আর প্রোডাক্ট রিস্ক, মানে এগুলোর মধ্যে সবগুলো প্রোডাক্ট না, কোনটা প্রোডাক্ট রিলেটেড সেটা ফাইন্ড আউট করতে বলছে। এই ধরনের কোশ্চেন আসলে সবার আগে আমরা যেটা করব, প্রজেক্টের কথা ডিরেক্টলি মেনশন আছে এমনগুলোকে বাদ দিব, দেখি প্রজেক্টের কথা ডিরেক্ট মেনশন আছে কিনা। ওকে, দ্য সফটওয়্যার ডাজ নট কমপ্লাই উইথ অ্যাক্সেসিবিলিটি স্ট্যান্ডার্ড। ওকে, এটা একটা গেল। অ্যাক্সেসিবিলিটি আসলে তো একটা সফটওয়্যার ফেল হওয়া বা ফাংশনালিটি বা কোনো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে না, প্রোডাক্টের সাথেই রিলেটেড, সো এটা যায়। প্রজেক্ট যে এটা বিসমিল্লাতেই বাদ। দ্য অ্যাপ্লিকেশন পারফরমেন্স ডিগ্রেডস সিভিয়ারলি অন লো এন্ড ডিভাইস, পারফরমেন্সের জিনিস, এটা ডিরেক্ট প্রোডাক্টের সাথে সম্পৃক্ত। দ্য প্রজেক্ট এটাও বাদ। And then লাস্টেরটা কি, there are significant discrepancy between documentation requirements and implemented features. তো হ্যাঁ, যদি আমার ফিচার মিসিং হয় এটাও তো প্রোডাক্টের সমস্যা, তাহলে 5ও মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 1, 3 and 5 আছে, এমন কোনো অ্যান্সার আছে কিনা দেখি। 1, 3, 4, 1, 3, 5, হ্যাঁ আছে। সো কারেক্ট অ্যান্সার এটা মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হলো 1, 3 and 5। নেক্সট, what is the primary purpose of risk monitoring in product risk control? প্রাইমারি পারপাস কি, যে আমরা ইমপ্লিমেন্ট যা করলাম বা যেই রিস্ক মিটিগেশন করলাম বা যেই অ্যাকশনটা নিলাম সেটা কাজে দিচ্ছে কিনা। টু ইমপ্লিমেন্ট দ্য অ্যাকশন প্রপোজ ইজ রিস্ক অ্যাসেসমেন্ট টু রিডিউস দ্য, না ইমপ্লিমেন্ট করাটা আসলে মনিটরিংয়ের কাজ না। টু জেনারেট এ কম্প্রিহেন্সিভ লিস্ট অফ পটেনশিয়াল রিস্ক ইউজিং ভেরিয়াস টেকনিক, না এরকম কিছুও না। দেন টু ডিটারমাইন রিস্ক লাইকলিহুড ইম্প্যাক্ট অ্যান্ড লেভেল, না এটা তো অ্যাসেসমেন্টের জিনিস। টু এনশিওর দ্যাট দ্য মিটিগেশন অ্যাকশনস আর এফেক্টিভ টু অবটেইন ফিউচার ইনফরমেশন টু আইডেন্টিফাই রিস্ক, হ্যাঁ এটা আমরা দেখেছিলাম, একদম ভিডিও শেষে দেখেছিলাম এই টপিকটা। কারেক্ট অ্যান্সার এইটাই। দেন এখানে রয়েছে কনসিডার দ্য ফলোয়িং ডেফিনেশন অ্যান্ড ম্যাচ দ্য কিওয়ার্ড 1 to 4 উইথ A to D। আচ্ছা, এই ধরনের কোশ্চেন যখন আপনারা পাবেন, সবার প্রথমে যেই টপিকটা আপনি বুঝতেছেন যে এইটা সম্পর্কে আমার মাথায় ক্লিয়ার এখন আইডিয়া আছে, ওইটাকে ধরবেন, তার সাথে একটাকে মিলাবেন, তারপরে অ্যান্সার চেক করবেন যে ওইটা কোথায় কোথায় আছে। ফর এক্সাম্পল রিস্ক আইডেন্টিফিকেশন। আচ্ছা, রিস্ক আইডেন্টিফিকেশন ধরুন আপনার মাথায় খুব ভালোভাবে আইডিয়াটা আছে। দ্য প্রসেস হুইচ ডিসিশনস আর রিচড অ্যান্ড প্রোটেক্টিভ মেজার্স আর ইমপ্লিমেন্টেড, না আইডেন্টিফিকেশন এটা না, দ্য প্রসেস অফ ফাইন্ডিং, হ্যাঁ 1-এর সাথে বি যায়, তাহলে এটা আমরা কোনটা দেখি যে 1-এর সাথে বি এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা খুঁজি। রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা লেভেল বের করি। আচ্ছা, লেভেল, হ্যাঁ দ্য প্রসেস টু ডিটারমাইন আইডেন্টিফাই রিস্ক অ্যান্ড ডিটারমাইন দ্য রিস্ক লেভেল, ডি। তাইলে 2-এর সাথে ডি কোথায় আছে, এখানে আছে, দেন এখানে আছে, তার মানে এই দুইটা বাদ, এইটার মধ্যে কোন একটা হবে। আচ্ছা, এখন আপনার জন্য ইজি হবে, 3-এর সাথে সি এবং 3-এর সাথে এ মিলালেই কোনটা কারেক্ট অ্যান্সার আপনি বুঝে যাবেন। তো রিস্ক মিটিগেশন 3-এর সাথে যদি এ মিলাই, দ্য প্রসেস থ্রু হুইচ ডিসিশন আর রিচড অ্যান্ড প্রোটেক্টিভ মেজার্স আর ইমপ্লিমেন্ট করে ফেলেছে, মানে এটাই মিটিগেশন বা অ্যাকশন নেওয়া। সো 3-এর সাথে এটাই কারেক্ট অ্যান্সার হয়, আর এটা তার মানে এমনিতে অপশন যেহেতু আর নাই, এটাই কারেক্ট হবে। সো দেখি কারেক্ট অ্যান্সার কি, হ্যাঁ কারেক্ট অ্যান্সার হলো নাম্বার ডি। ফাইনালি লাস্ট একটা কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রজেক্ট রিস্ক। প্রজেক্ট রিস্ক কী জিনিস, প্রজেক্ট রিস্কে কী কী আছে, যে প্রজেক্ট বাজেটের সমস্যা হতে পারে, সাপ্লায়ার সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যায় দেখি কোনটা আছে। আরেকটা হলো যে হ্যাঁ যে রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, এটা হলো স্কোপ ক্রিপ, মানে রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, স্কোপ ক্রিপটা একটু ভালো, একটু ক্রিটিক্যাল নাম মনে রাখা ট্রাই করবেন, মানে হলো স্কোপের অবস্থা ক্রিপ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, রিকোয়ারমেন্ট অল্প কিছু চেঞ্জ হয়েছে, যেটার কারণে আমাদের টেকনোলজিক্যাল অনেক চেঞ্জ লাগতে পারে। বাকিগুলোও দেখি পোর আর্কিটেকচার, না আর্কিটেকচার তো প্রোডাক্টের সাথে রিলেটেড, মিসিং ফাংশনালিটি এটাও প্রোডাক্টের সাথে রিলেটেড, পোর ইউজার এক্সপিরিয়েন্স এটাও প্রোডাক্টের সাথে রিলেটেড। সো স্কোপ ক্রিপটাই আমাদের কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে, হ্যাঁ স্কোপ ক্রিপটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা বেশ বড় হয়েছে, বাট ট্রাই করেছি রিস্ক রিলেটেড সব কিছু এক ভিডিওতেই কভার করার জন্য। শুধু 2-3টা ভিডিওতে এই টপিক নিয়ে কোনো লাভ নেই, তেমন ক্রিটিক্যাল কোনো পয়েন্ট না। যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য, আর
যদি চ্যানেলটিকে হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিউচারে আমি আরও অনেক কিছু দিব এবং অবভিয়াসলি আমি আইএসটিকিবি যে 6টা চ্যাপ্টার রয়েছে সেগুলো তো কমপ্লিট করবই, খুব রিসেন্টলি শেষ করে দিব। তারপর এক্সাম নিয়েও কিছু কথাবার্তা বলবো, তাই চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওগুলো যারা কিউসিতে আগ্রহী তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।